ভারতীয় রাজনীতির ইতিহাসে এই প্রথম পার্লামেন্টের এক সেশনে 146 মেম্বার্স অফ দ্য পার্লামেন্টকে সাসপেন্ড করা হলো, যার ফলে পার্লামেন্টে অপোজিশনের স্ট্রেংথ প্রায় নেই বললেই চলে। এর প্রভাব ভারতীয় রাজনীতি তথা ভারতীয় গণতন্ত্রে কতখানি হতে পারে সেটি নিয়ে আজকে আলোচনা করব। সো হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ ফয়েজ পাত্র, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 18 ডিসেম্বর 2023 আমাদের দেশের নিউ পার্লামেন্ট এক নিউ রেকর্ড কায়েম করলো। সেই রেকর্ডটি হলো এক দিনে সর্বাধিক সংখ্যক মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করার। ওই দিন 78 মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করা হয়, যার মধ্যে 45 মেম্বার্স ছিল রাজ্যসভার অ্যান্ড 33 মেম্বার্স ছিল লোকসভার। এই মুহূর্তে এক জাগরুক নাগরিক হিসেবে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের কোশ্চেন্স উদিত হতে পারে। কেন এতজন মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করা হলো? কে এই মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করতে পারে? কোন রুলসের মাধ্যমে? কনস্টিটিউশনে কি সেই রুলস দেওয়া রয়েছে? এছাড়াও এতজন মেম্বার্স অফ পার্লামেন্টকে যে সাসপেন্ড করা হলো, এতে আমাদের গণতন্ত্র তথা আমাদের রাজনীতিতে কী এমন প্রভাব পড়বে? আর এই সব কিছুকে বোঝার জন্য সবার প্রথমে আমাদের এটা বুঝতে হবে বা বোঝা খুবই জরুরি যে আমাদের দেশের সরকার কাজ কিভাবে করে। যদি আমরা আমাদের দেশের সরকারকে লক্ষ্য করি, আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, সেই সেন্ট্রাল গভর্নমেন্টের মূল 3টি অর্গান রয়েছে বা অঙ্গ রয়েছে: লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। লেজিসলেচার আইন তৈরি করে এবং এক্সিকিউটিভ সেই আইনকে ইমপ্লিমেন্ট করে বা কার্যকর করে, এবং জুডিশিয়ারি সেই আইন যদি কোথাও ভঙ্গ হয় তাহলে তার বিচার করে জাজমেন্ট দেয়, অর্থাৎ আইনের রক্ষাকর্তা হিসেবে কাজ করে, প্রোটেক্টর অফ দ্য লস। যদিও জুডিশিয়ারির কাছে জুডিশিয়াল রিভিউ পাওয়ার রয়েছে, আর্টিকেল 13, আর্টিকেল 32, আর্টিকেল 143 এটসেট্রা আর্টিকেল এই পাওয়ার দিয়ে থাকে জুডিশিয়ারিকে জুডিশিয়াল রিভিউ করার জন্য। এই জুডিশিয়াল রিভিউ এর দ্বারা জুডিশিয়ারি কী করতে পারে না, যে কোনো সরকারের অ্যাকশনস কিংবা সরকারের আইনকে যদি মনে করে যে এটা কারো রাইটসকে কেড়ে নিচ্ছে, তাহলে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করতে পারে। বাট যেহেতু আমাদের দেশে যে আইন রয়েছে, আমাদের দেশ যে আইন দ্বারা চালিত হয়, তার সব কিছুই যেহেতু লেজিসলেচার তৈরি করে, তাই আমাদের জন্য লেজিসলেচারকে বোঝা অনেক বেশি জরুরি। আর যদি আমরা লেজিসলেচারকে ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই যে এতজন অপোজিশন মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করা হলো, তার কি প্রভাব পড়তে পারে আমাদের রাজনীতি তথা গণতন্ত্রে ভবিষ্যতে, সেটি নিয়ে আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমাদের দেশে বাইক্যামেরাল লেজিসলেচার রয়েছে। বাইক্যামেরাল লেজিসলেচারের ধারণা আমরা ইউকে অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট থেকে বড় করেছি বা গ্রহণ করেছি। বাইক্যামেরাল লেজিসলেচার মানে কি? বাইক্যামেরাল লেজিসলেচার যেখানে দুটি কক্ষ থাকে বা দুটি হাউস থাকে, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। আমাদের দেশে যে লেজিসলেচার রয়েছে তাকে আমরা পার্লামেন্ট হিসেবে জানি। এই পার্লামেন্টেও কিন্তু দুটি কক্ষ রয়েছে, এটা হচ্ছে আপার হাউস বা উচ্চকক্ষ রাজ্যসভা অ্যান্ড লোয়ার হাউস বা নিম্নকক্ষ বা লোকসভা। আমাদের পার্লামেন্টে কিন্তু প্রেসিডেন্টও একটি ইন্টিগ্রাল পার্ট। কিভাবে প্রেসিডেন্ট ইন্টিগ্রাল পার্ট আমরা একটু পরেই বুঝতে পারবো। একটু আগে আমি আলোচনা করলাম যে লেজিসলেচারের কাজ হচ্ছে আইন তৈরি করা, তাহলে আমাদের দেশের ক্ষেত্রে পার্লামেন্ট কি করে? আইন তৈরি করে। বাট এই আইন তৈরি কে করে? আইন তৈরি করে আমাদের দেশের রুলিং গভর্নমেন্ট বা আমাদের দেশের যে বর্তমান সরকার রয়েছে সেই সরকার। বাট কিভাবে এই আইন তৈরি হয়? সরকার যখন কোনো নতুন আইন তৈরি করতে চায়, তখন সরকার কি করে? একটা বিল পেশ করে পার্লামেন্টে। বিল মানে কি? বিল হচ্ছে এ প্রপোজাল ফর এ নিউ লস, অর্থাৎ আমি যে নতুন আইন আনতে চাইছি সেই আইনে কি রয়েছে তার একটা ডিটেলস ডকুমেন্ট, যেখানে নতুন আইনে কি গাইডলাইন্স থাকবে, কি প্রভিশনস থাকবে, সব কিছু লেখা থাকবে। সেই ডকুমেন্ট যাকে আমরা বিল বলছি, সেই বিল কী করে? পার্লামেন্টে পেশ করে। এখন পার্লামেন্ট বলতে কোন জায়গায়? আমি বললাম যে পার্লামেন্ট তো দুটো হাউস রয়েছে, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। কোন জায়গায় পেশ করে? না, সরকার যে কোনো হাউসে এই বিল পেশ করতে পারে, যদি সেটা মানি বিল না হয়। মানি বিল শুধুমাত্র লোকসভাতে পেশ করা হয় বা লোয়ার হাউসে পেশ করা হয়। বাকি সমস্ত বিল কি হয় না, যে কোনো পার্লামেন্টের যে কোনো কক্ষে ইন্ট্রোডিউস করা যেতে পারে। তাহলে একটা সরকার কি করে? প্রথমে একটা বিল তৈরি করে। বিল মানে কি? বিল হচ্ছে একটা ডকুমেন্ট, যেখানে নতুন যে আইন হবে তার বিভিন্ন গাইডলাইন্স, তার বিভিন্ন প্রভিশন সব কিছু লেখা থাকে। তো সেই বিল কি হয়? পার্লামেন্টে পেশ হলো। আমি মনে করলাম সেটি আপার হাউসে গেল। আপার হাউসে কারা থাকে? আপার হাউসে থাকে মেম্বার্স অফ পার্লামেন্ট, এমপিস। এমপি কিন্তু শুধুমাত্র রুলিং পার্টির হয় না, অপোজিশন পার্টিরও থাকে। রুলিং পার্টি, অপোজিশন পার্টি মানে কি? রুলিং পার্টি মানে হচ্ছে যখন ইলেকশনস হয় বা নির্বাচন হয়, যারা নির্বাচনে জয়লাভ করে তারা হচ্ছে রুলিং পার্টি, আর যারা নির্বাচনে হেরে যায় তারা হচ্ছে
অপোজিশন পার্টি বা বিরোধী দল। আমাদের দেশে যেহেতু মাল্টি পার্টি সিস্টেম রয়েছে, তাই অপোজিশন পার্টি অনেক রয়েছে। তাদের মধ্যে যে সেকেন্ড হাইয়েস্ট ভোট পায় সেটি মেন অপোজিশন পার্টি থাকে। যেমন এখন আমাদের দেশে কংগ্রেস হচ্ছে মেন অপোজিশন পার্টি। তো এই অপোজিশন পার্টি কি করে না, পার্লামেন্টে যে বিল বা ড্রাফট পেশ করা হলো সেটার উপরে বিভিন্ন ধরনের কোশ্চেনিং করে, সমালোচনা করে, বিভিন্ন ধরনের কোশ্চেন, এইটা করা ঠিক না, এটা করা ঠিক, এইভাবে করা যাবে না। তাহলে সেই যে ড্রাফট পেশ করলো সরকার একটা নতুন আইন বানানোর জন্য, সেই আইন যাতে রুলিং পার্টির ফেভারে না হয়ে যায়, তারা নিজের মতো করে যাতে যে কোনো আইন তৈরি না করে বেশি পাওয়ারফুল না হয়ে যায়, তার জন্য অপোজিশন পার্টি সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিবেট হয়, ডিসকাশন হয়, স্ক্রুটিনাইজ হয় পুরো ড্রাফট এর লাইন বাই লাইন, যাতে আমাদের দেশের গণতন্ত্র টিকে থাকে। এরপরে কি হয়, ড্রাফটের উপরে ডিসকাশন হওয়ার পরে ভোটিং হয়। ভোটের মাধ্যমে যদি মেজরিটি পেয়ে যায় সেই বিল, তাহলে কি হয়, আপার হাউস থেকে সেই বিল আবার কোথায় চলে আসে, লোয়ার হাউসে। লোয়ার হাউসে সেম অপোজিশন পার্টির মেম্বার্স অফ পার্লামেন্ট থাকে, আবার রুলিং পার্টির মেম্বার্স অফ পার্লামেন্ট থাকে, তারাও সেই বিলটা নিয়ে ডিবেট করে, ডিসকাশন করে, স্ক্রুটিনাইজ করার পরে তারাও সেখানেও ভোট হয়, ভোটের পরে মেজরিটি হয়, মেজরিটির পরে সেখানে বিল পাস হয়ে গেল। তাহলে আপার হাউস থেকেও পাস হলো, লোয়ার হাউস থেকেও বিল পাস হয়ে গেল। এই বিলটাই তারপরে কী হয়, প্রেসিডেন্টের কাছে যায়। প্রেসিডেন্ট যখন সেই বিলে সাইন করে দেয় বা সিগনেচার করে দেয়, সেই বিল তখন কি হয়ে যায়, অ্যাক্টে পরিণত হয় বা একটা আইন তৈরি হয়। সেই আইন এখন আমরা সাধারণ জনগণ আছি সবাইকে মানতে বাধ্য সে আইন। তো এই পুরো প্রসেসটাতে আমি কী দেখলাম, একটা নতুন যখন আইন তৈরি হয়, সরকার যে নতুন আইন আনছে, তারা যাতে নিজের মতো করে যে কোনো আইন ইচ্ছে মতো না তৈরি করতে পারে, তার জন্য অপোজিশন একটা মেন রোল প্লে করে। যদি অপোজিশন নাই থাকে পার্লামেন্টে, তাহলে কি হবে, যারা রুলিং পার্টি তাদের ইচ্ছে মতো যে কোনো বিল নিয়ে আসতে পারে, সেটাকে আইন তৈরি করে দিতে পারে এবং প্রচুর পাওয়ারফুল হয়ে যেতে পারে। পরবর্তীকালে সেখানে ইলেকটোরাল অটোক্রেসি তৈরি হতে পারে। ইলেকটোরাল অটোক্রেসি মানে হচ্ছে, ইলেকটোরাল মানে নির্বাচিত, অটোক্রেসি। অটোক্রেসি কথাটার অর্থ হচ্ছে যখন একজন ব্যক্তি বা কয়েক ব্যক্তির কাছে বেশি পাওয়ার কেন্দ্রীভূত থাকে, প্রায় সব পাওয়ার কেন্দ্রীভূত থাকে, তাকে অটোক্রেসি বলে। তাহলে আমাদের দেশে কি ইলেকশন হয়, যদি আমরা ইলেকশনে ভোট দিয়ে কাউকে জয়লাভ করালাম, সাপোজ কোনো একটা পার্টিকে, সেই পার্টি যদি সেখানে মেজরিটিতে এমন কিছু কিছু আইন পাস করে দিল যাতে আমাদের বিভিন্ন রাইটস, যত অধিকার রয়েছে সব ফ্রিডমস যদি কেড়ে নিল, তখন সেই সরকার কি হয়ে যেতে পারে, ইলেকট্রাল অটোক্রেসি। এখন আমাদের দেশের ক্ষেত্রে যেটা ঘটলো, এই উইন্টার সেশনে এতজন অপোজিশন মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করা হলো। এর ফলে আমাদের যে ফিউচার বা ভবিষ্যতে যে রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থা, এখানে কি প্রভাব পড়তে পারে বলে তোমাদের মনে হয়, নিজে কমেন্ট করে জানাতে পারো। এখন সেকেন্ড কোশ্চেন যেটা ছিল যে মেম্বার্স অফ পার্লামেন্ট বা পার্লামেন্টের যারা সদস্য রয়েছে তাদেরকে কে সাসপেন্ড করতে পারে, কার কাছে এই অধিকার আছে? সেই অধিকার রয়েছে পার্লামেন্টের প্রিজাইডিং অফিসারের কাছে। রাজ্যসভার প্রিজাইডিং অফিসার হচ্ছে চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, আর লোকসভার যে প্রিজাইডিং অফিসার উনি হচ্ছেন স্পিকার। তাহলে স্পিকার অ্যান্ড চেয়ারম্যানের কাছে কি রয়েছে, মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করার অধিকার রয়েছে। যদিও মানে চেয়ারম্যানের কাছে সাসপেন্ড করার অধিকার নেই, তিনি নাম ঘোষণা করতে পারেন এবং তারপরে সেখানে ভোটিংয়ের মাধ্যমে বরখাস্ত করা হয়। তো এই যে মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করা হচ্ছে বা বরখাস্ত করা হচ্ছে, এই অধিকার স্পিকার বা চেয়ারম্যানকে কনস্টিটিউশন কি প্রোভাইড করে বা কনস্টিটিউশন কি লেখা আছে? না, এটি লেখা রয়েছে পার্লামেন্ট এর যে রুল বুক রয়েছে সেই রুল বুকে। আমাদের দেশের পার্লামেন্ট যাতে ভালোভাবে কাজ করতে পারে তার জন্য একটি রুল বুক রয়েছে, দুটো হাউসের জন্য আলাদা আলাদা, লোকসভার জন্য আলাদা রুল বুক, রাজ্যসভার জন্য আলাদা রুল বুক। রাজ্যসভার যে রুল বুক রয়েছে সেই রুল বুকে রুল 255 অ্যান্ড রুল 256 অধিকার দেয় যে একজন মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করা যেতে পারে বা বরখাস্ত করা যেতে পারে। কখন করা যেতে পারে? যদি সে পার্লামেন্টের যে প্রসিডিংস চলছে, পার্লামেন্টের যে কার্যে কোনো রকম বাধা দেয়। কীভাবে বাধা দিতে পারে? প্রোটেস্ট করে বাধা দিতে পারে অথবা হাঙ্গামা তৈরি করে বাধা দিতে পারে। এই ক্ষেত্রে বরখাস্ত করতে পারে রাজ্যসভার চেয়ারম্যান। লোকসভারও সেম টু সেম রুল বুকস রয়েছে। সেই রুল বুকসের 373, 374 অ্যান্ড 374A এই রুলস এর মাধ্যমে কি করে না লোকসভার স্পিকার একজন মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করতে পারে। এই সাসপেনশন কতদিনের জন্য হতে পারে? না, একটা সেশন যতদিন পর্যন্ত চলবে সেই সেশন এর শেষ অবধি একজন মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করা যেতে পারে। এখন প্রশ্ন হতে পারে, মেম্বার্স অফ পার্লামেন্টদেরকে তো বরখাস্ত করা হয় যদি তারা প্রোটেস্ট করে, হাঙ্গামা করে, তাহলে কেন মেম্বার্স অফ পার্লামেন্টরা, বিশেষ করে অপোজিশনের মেম্বার্স অফ পার্লামেন্টে তো হাঙ্গামা করে কেন? দু তিনটা কারণ হতে পারে, যে হয়তো তাদের কথা শোনা হয় না, বা হয়তো তাদেরকে খুব কম সময় দেওয়া হয় তাদের
মানে যে বক্তব্য সেটি রাখার জন্য, তাদের ভিউ পয়েন্ট রাখার জন্য, যে কারণে তারা উত্তেজিত হয়ে যেতে পারে। রিসেন্টলি যে এতজন মেম্বার্স অফ পার্লামেন্টকে সাসপেন্ড করা হলো, কি এমন ঘটনা হয়েছিল যার কারণে অপোজিশন লিডার্সরা এত মানে প্রোটেস্ট করলো, হাঙ্গামা করলো, তাদেরকে সাসপেনশনও ফেস করতে হলো? 13ই ডিসেম্বর 2023-তে পার্লামেন্টে সিকিউরিটি ব্রিচ হয়। দুজন ব্যক্তি পার্লামেন্টের সেশন চলাকালীন মানে প্রবেশ করে, যে কারণে তারা চাইছিল যে অপোজিশন পার্টির যারা মেম্বার্স তারা চাইছিল এমপিরা যে হোম মিনিস্টার যাতে এটা নিয়ে পার্লামেন্টে কিছু তার স্টেটমেন্ট রাখেন এবং সেটার উপরে ডিটেল ডিসকাশন সব, কিন্তু সেটা রুলিং পার্টি স্বীকার করেনি, যে কারণে তারা অনেক বেশি উত্তেজিত হয়ে হাঙ্গামা প্রোটেস্ট করছে। তো আজকে আমরা শিখলাম যে পার্লামেন্টে যারা এমপি রয়েছে তাদেরকে সাসপেন্ড করা যেতে পারে। কতদিনের জন্য সাসপেন্ড করা যেতে পারে? যতদিন একটা সেশন চলে সেই সেশনের শেষ অবধি সাসপেন্ড করা যেতে পারে। কে সাসপেন্ড করতে পারে? প্রিজাইডিং অফিসার পার্লামেন্টের, রাজ্যসভার চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড লোকসভার স্পিকার। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আলোচনা হলো সেটা হলো যে যদি পার্লামেন্টে অপোজিশনের মেম্বার্স কম থাকে বা নাই থাকে, তাহলে রুলিং পার্টি নিজের ইচ্ছে মতো যে কোনো বিল পেশ করে সেটার মেজরিটি ভোটিংয়ের মাধ্যমে মেজরিটি নিয়ে এসে এক বানিয়ে ফেলতে পারে, ফলে ইলেকট্রাল অটোক্রেসি তৈরি হতে পারে। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, share and subscribe my YouTube channel. Thank you for watching this video.